তোমরা যারা চাকরির পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষার জন্যে প্রস্তুতি শুরু করে ফেলেছো বা প্রস্তুতি নেমে ভাবছো বা প্রস্তুতি নিয়ে ফেলেছো, ওকে, অনেকে আছো অনেক রকম পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তার মধ্যে সিভিল সার্ভিস খুব বড় লক্ষ্য। তাদের জন্যে আজকের এই ক্লাসটা হচ্ছে এ পারফেক্ট রেসিপি অফ নট গেটিং সিলেক্টেড। আই রিপিট, এ পারফেক্ট রেসিপি অফ নট গেটিং সিলেক্টেড এ নেগেটিভ লিস্ট। অর্থাৎ আমরা আজকে সেই সব কিছু ডাইমেনশন এবং সেই সব কিছু কি বলা যায় এরিয়া ডিসকাস করব, যেগুলোর মধ্যে তুমি থাকলে তুমি ধরে নাও, তুমি লিখে নাও যে তুমি চাকরি পাচ্ছ না, তুমি কোথাও সিলেক্টেড হচ্ছ না। সে তুমি যত দামি কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, যত দামি ক্লাস তুমি কেনো না কেন অনলাইনে, বা যত বড় তোমার পণ্ডিত বিদ্বজ্জন এসে বলে যাক না কেন, অ্যাসিওরেন্স দিয়ে যাক না কেন যে তুমি চাকরি পাবে, তুমি পাবে না, তুমি লিখে নাও। অর্থাৎ আজকের এই ক্লাসটার মধ্যে দিয়ে তুমি একবার চেক করে নাও, আমার প্রিয় ভাইটি বা বোনটি, আমার প্রিয় স্টুডেন্ট, তুমি একবার বা তোমরা একবার চেক করে নাও যে তুমি কোথায় আছো। তুমি কি এই পারফেক্ট রেসিপিটার মধ্যে আছো নট গেটিং সিলেক্টেড, বা তুমি কি নেগেটিভ লিস্টের মধ্যে আছো, না কোথায় আছো? তুমি যদি এর মধ্যে থাকো তুমি ধরে নাও এবং লিখে নাও, তুমি বুঝে নাও তুমি পাচ্ছ না। আর তুমি যদি পেতে চাও তাহলে তুমি এই লিস্ট থেকে, এই জায়গাগুলো থেকে নিজেকে বার করে ফেলো। তাহলে এবং কেবলমাত্র তাহলেই হবে, আদারওয়াইজ এইগুলোর ভিতরে থাকলে তোমার হবে না। ওকে, সো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে তোমার নেগেটিভ লিস্টে, নেগেটিভ রেসিপিতে নাম রয়েছে কিনা। ফার্স্ট থিং ইজ দ্যাট, পয়েন্ট নাম্বার 1 অফ দ্য নেগেটিভ লিস্ট ইজ দ্যাট ইউ আর ফাইন্ডিং এ টিচার অ্যান্ড ইন্সপায়ারার। তুমি একজন টিচার খুঁজছো, তুমি একজন ইন্সপায়ারার খুঁজছো, তুমি ভাবছো যে সে এসে তোমার জীবন আলোকিত করে দেবে, সে এসে তোমাকে খুব ভালো একটা পথ ধরে এগিয়ে নিয়ে যাবে। তুমি কোনো কোচিং সেন্টারে খুব ভালো ভাবছো যে খুব ভালো কমন পাবে, খুব সাজেস্টিভ পাবে। তুমি একটা নোটস তুমি ভাবছো যে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। এরকম ধরনের কোনো কিছু তুমি যদি ভেবে থাকো, তুমি যদি খুঁজে থাকো, তাহলে তুমি ছেড়ে দাও। তার কারণ হচ্ছে যে কোনো টিচার তোমাকে কোনো চাকরি পাওয়াবে না, কোনো ইন্সপায়ারার তোমাকে কোথাও নিয়ে যাবে না। তুমি তোমার টিচার, তুমি তোমার ইন্সপায়ারার, তুমি তোমার গাইড। যতদিন না তুমি এটা হতে পারছো, যতদিন তুমি যে কোনো কারোর ওপর ভরসা করে থাকছো যে সেই তোমাকে কোনো একটা পথ এগিয়ে দেবে, কিছু একটা তোমাকে ধরিয়ে পাইয়ে দেবে, তাহলে তুমি ভ্রমে আছো। কেউ তোমাকে এই পৃথিবীতে কোনো পরীক্ষায় কোনো কিছুতে ধরিয়ে পাইয়ে দেওয়ার নেই, এটা তোমাকে নিজে পেতে হবে। ইউ ক্যান টেক মোটিভেশন ফ্রম এনিথিং, এনিওয়্যার, কিন্তু এটা তোমার এই অর্জনটা তোমাকে করতে হবে। ওকে, তুমি তোমার গাইড করবে, এটা করব, এটা করব না, এটা হব, এটা হব না, এইভাবে চলবো, এইভাবে চলবো না। কেউ তোমাকে ওপর থেকে বাইরে থেকে ধরে বেঁধে ইম্পোজ করে দিতে পারে না কোনো কিছু, যতক্ষণ না তুমি সেটা তোমার নিজের জন্য করছো, যতক্ষণ না তুমি তোমার নিজস্ব কিছু ড্রিম ক্রিয়েট করছো এবং তুমি তোমার চলার পথ নিজে প্রস্তুত করছো কিভাবে চলবে। কেউ তোমারটা করে দেবে না। তোমার নোটস, তোমার আন্ডারস্ট্যান্ডিং তোমার নিজের করতে হবে। তুমি কিভাবে বুঝবে, তুমি কিভাবে শর্টকাট তৈরি করবে, তুমি কিভাবে মেমোরাইজ করবে, তোমার খুঁজতে হবে। তোমার উপায়টা তোমার তৈরি করতে হবে। তার কারণ তোমার ওয়ে অফ সলিউশন, তোমার ওয়ে অফ সলিউশনটা ঠিক ততটা ইউনিক যতটা তোমার চোখের যে মাপ আমরা নিই বা যে ছাপ আমরা নিই বা ফিঙ্গারপ্রিন্টের যে ছাপ আমাদের থাকে, বলা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের সাকসেস এবং তার পেছনের স্ট্রাগল স্টোরি আলাদা। কারোরটা কপি হবে না, কারোর সাজেশন, কারোর সাবজেক্ট, কারোর সিলেবাস, কারোর ওয়ে তোমার কাজে আসবে না। তুমি দেখতে পারো, তুমি বুঝতে পারো, তুমি অনুধাবন করবে, তুমি শিক্ষা নেবে, বাট তোমারটা তোমার নিজেকে করতে হবে।
সুতরাং তুমি যদি ভেবে থাকো কেউ করবে, তুমি কাউকে পাবে, তোমার অনেক বড় খরচ করে তুমি এই জিনিসটাকে অর্জন করবে, তোমার হবে না। ওকে, নাম্বার 2, ইউ আর ইন দ্য অরবিট, নট ইন দ্য সেন্টার। এটা 1 আওয়ার রিডিং। ওকে, এটা তোমার দরকার, 1 ঘন্টার পড়া দরকার। তার আগে এরকম সার্কেল আছে, তুমি হয় এখানে বা এখানে বা এখানে রয়েছে। এখন এখানে 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 থাকলে কি হবে? ওকে, যেমন ধরো যাক তুমি পড়তে বসেছো, তুমি ভাবছো তুমি পড়বে, তোমার খিদে পেলো, তোমার ঘুম পেলো, তোমার পায়ে বা পেটে ব্যথা হচ্ছে বা চোখে ব্যথা হচ্ছে, তোমার জল পিপাসা পাচ্ছে, তোমার মাথা ধরেছে, এই ফিলিংসগুলো তোমার হচ্ছে, তুমি স্টার্ট করছো। সেকেন্ড, তুমি এখানে আছো, তোমার মনে হচ্ছে যে আমার বন্ধু আমাকে এই কথাটা বলেছিল, আমার মা আমাকে এই কথাটা বলেছে, আমার বাবা আমাকে এই অপমানটা করেছে, আমার প্রতিবেশী, আমার কাকিমা, আমার পিসি, আমার কাকু এরকম একটা খোঁচা দিয়েছিল, আমার এর সাথে এরকম কথা হয়েছিল, এইটা খুব দরকার, আরে এইটা তো করা হয়নি। তুমি এই অবস্থায় আছো। বা এ বি সি, বা তুমি সি পজিশনে আছো, বসেছো, ওগুলো সব ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে তুমি বসেছো, তোমার ফোন বেজে গেল, তোমার বাবা বা তোমার মা তোমাকে ডেকে নিল, তোমার বন্ধু চলে এলো আড্ডা মারতে, তোমার ক্লাসমেট চলে এলো তোমার সাথে নোট শেয়ার করতে, তোমার মনে পড়ে গেল যে ম্যাচ হওয়ার কথা ছিল, ম্যাচটা বাকি আছে, এই ম্যাচটা খেলে জিতে আমার কালকের থেকে আরো ভালো করে বসার কথা, এই ম্যাচটা আজকের মতন ফিনিশ করে দিই। তুমি এরকম একটা স্টেজে রয়েছো। তুমি এই স্টেজ থেকে ঢুকে এই অবধি পৌঁছতেই পারছো না। আসল লড়াই এখানেই, তুমি নানাভাবে তার আগেই আটকে যাচ্ছ, তুমি বসতেই পারছো না। বসলে বিভিন্ন জাতীয় উপসর্গ তোমার মধ্যে দেখা যাচ্ছে। তুমি যে 1 ঘন্টার একটা রিয়েল স্টাডি বা প্রকৃত পড়া পড়বে, একটা কন্টিনিউয়াস পড়বে, তার আগে এত ধরনের বেসিক্যালি এইটা তোমার ভেতরের আত্মা বা এইটা তোমার ভেতরের মূল একটা নিহিত মর্মার্থ একটা অনুভূতি, যা তোমাকে পড়ার জায়গাটাই ধরাবে। তার আগে তার চারপাশে নানা রকমের আবরণ এবং তার নানা রকমের চ্যালেঞ্জ এবং নানা রকমের প্রতিবন্ধকতা, যা তুমি ঢুকতেই পারছো না। তো তুমি যদি এ বি সি এরকম ধরনের পজিশনে থাকো, তাহলে তুমি মনে রাখো যে তুমি নেই, কম্পিটিশনে নেই। তোমাকে কি করতে হবে? এই যে জায়গাটা, এই জায়গাটাকে ছোট করে ফেলতে হবে। তুমি ডাইরেক্ট এর মধ্যে ঢুকে যাবে, তুমি ডাইরেক্ট পড়তে বসে যাবে। বাকি যে অবস্থাগুলো, সেগুলো তোমাকে থামিয়ে বা আটকে দেবে না। তুমি ভেবে দেখো তুমি কোথায় রয়েছো। 3 নাম্বার হচ্ছে ওভার এক্সাইটমেন্ট এবং ওভার এনথুসিয়াজম। ওভার এক্সাইটমেন্ট অ্যান্ড ওভার এনথুসিয়াজমটা কি? সেটা হচ্ছে তুমি বন্ধুদের সাথে আলোচনা করে এসছো বা শুনেছো যে এরকম চাকরির পরীক্ষা হয়, এরকম আইপিএস হয়, লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, আইএএস হয়, ডব্লিউবিসিএস অফিসার হয়, সবই তাদের আন্ডারে। তুমি একটা ইউটিউব ভিডিও দেখেছো, তুমি একটা মোটিভেশনাল স্পিচ শুনেছো, তোমার ভেতরে আগুন জ্বলে গেছে, আমি করব, ফাটিয়ে দেবো। তুমি একদিনে সমস্ত বইপত্র কিনে ফেলেছো, সমস্ত নোট তোমার হয়ে গেছে, প্রচুর ডাউনলোডস হয়ে গেছে, প্রচুর হ্যান্ড আউটস এসে ফেলেছে, তুমি কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে? মানে তুমি ঠিক করছো যেন এরকম যে একদিনেই সবটা তুমি পড়ে ফেলবে। তোমার মনের উত্তেজনাটা এতটা, তোমার আগ্রহটা এতটা, যেটা তুমি প্রশমিত করতে পারছো না, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমার মনে এত চঞ্চলতা যে তুমি ভাবছো যে আজকেই সব পড়ে ফেলবো। তো তুমি ধরে নাও যে তুমি আর পরশু দিন থেকে পড়তে পারছো না। এরকম প্রচুর স্টুডেন্ট আমরা দেখি। ওভার এক্সাইটমেন্ট এমন যে তার প্রথম দিকে তার প্রিপারেশান
মানে তার মানে অ্যান্সিলিয়ারি প্রিপারেশান, আনুষঙ্গিক প্রস্তুতি সম্পূর্ণ সারা। মানে তার সে পড়া শুরু করার আগে সে সমস্ত বই কিনে ফেলেছে, তার কোচিং সেন্টারে ঢুকে গেছে, তার সমস্ত নোটসগুলো কালার করা হয়ে গেছে, তাতে আবার ফ্ল্যাপ লাগানো হয়ে গেছে, কোন নোটস কি বই, আর তার সাথে সাথে মানে বই, নোট বই কেনা হয়ে গেছে, কোথাও থেকে একটা বড় ইনস্টিটিউশন থেকে এক্সট্রা বা নোটস কিনেছে, কোনো ইউপিএসসি টপারের কাছ থেকে যে তার যে হাতে লেখা নোটস সেটা কিনে ফেলেছে সে, তার মেটেরিয়াল সব রেডি, এবং সে যেন এমন উত্তেজিত সে আজকেই সব পড়ে ফেলবে। প্রতিটা বইয়ের প্রথম 10 পাতা খুব দারুণ কালার করা, মার্ক করা, কালার করা, নোট করা, আর শেষের পাতাগুলো পুরো সাদা, পড়েইনি, ছোঁয়নি। তুমি যদি এই স্টেজে থাকো তাহলে তোমাকে হবে না। তোমার দুটোই কন্ট্রোল করতে হবে এবং ওই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, টেম করতে হবে। তুমি এই জায়গাটায় যদি থাকো, এই এক্সাইটমেন্ট, এই উত্তেজনা, ধরে নাও হবে না। তোমাকে ধীর স্থির শান্ত হতে হবে। ওকে, চলো নেক্সট, মোবাইল ইন হ্যান্ডস। তোমার হাতে যদি এবং তোমার হাতে যতক্ষণ মোবাইল আছে তুমি ততক্ষণ এবং তাই তুমি চাকরি পাবে না, কোনো সরকারি চাকরি পাবে না, সিভিল সার্ভিস তো ছেড়েই দাও। তুমি মোবাইলটা যদি না ফ্লাইট মোডে দাও, মোবাইলটা যদি না ফ্লাইট মোডে দিয়ে আলমারিতে বা অন্য ঘরে ঢুকিয়ে রাখো, বা যতক্ষণ না এটা করবে ততক্ষণ এবং তাই তুমি কোনো চাকরির পরীক্ষায় সফল হবে না। আমি জানি, আমরা প্রত্যেকে জানি যে মোবাইলটা আমাদের জীবনের কত ইম্পর্টেন্ট, এবং মোবাইলটা পড়াশুনোর জন্যই কাজে লাগে। ভিডিও ডাউনলোড করা, মানে দেখা, মানে খোঁজা, ডিকশনারি দেখা, গুগলে একটু পড়ে নেওয়া, অ্যালার্ম দেয়া, হো আমরা সব জানি। বাট এই প্রত্যেকটা কাজের জন্য তুমি অন্যান্য ডিভাইস, অন্য রকম ওয়ে আউট বার করো, মোবাইল নয়। কেননা মনে রাখবে যে তুমি স্বর্গে যাবে আর গিয়ে অপ্সরা ডান্স তুমি স্কিপ করে দেবে, তা হয় না। সুতরাং তোমাকে স্বর্গে যাওয়া থেকেই নিজেকে আটকাতে হবে যে আমি স্বর্গে যাব না, আমি ঝুলে থাকবো, আমি নরকে থাকবো, মর্তে পাতালে থাকবো, কিন্তু আমি স্বর্গে যাব না। মানে স্বর্গে গেলেই অপ্সরা ডান্স তোমাকে বিমুগ্ধ করে অন্যদিকে পরিচালিত করে দেবে। সুতরাং তুমি একটা সিম্পলি শব্দের মানে দেখতে গেলে বা একটা গুগলে কোনো একটা জিনিস সম্বন্ধে জানতে গিয়ে গুগল সার্চ করলে তো সাথে সাথে সেখান থেকে ইউটিউব, ফেসবুক, হ্যানা ত্যানার দিকে ঢুকে যাবে। পিং করে একটা মেসেজ চলে আসবে হোয়াটসঅ্যাপে, তোমার গার্লফ্রেন্ড বা তোমার ছেড়ে যাওয়া গার্লফ্রেন্ড, বা তোমাকে পদদলিত করে যাওয়া গার্লফ্রেন্ডের একটা নরম মেসেজ দেখে তোমার চোখ জলে ভরে যাবে, তুমি কি পড়বে? সুতরাং মোবাইল হাতে রাখলে হবে না। তোমার হাতে যদি পড়ার সময় মোবাইল থাকে তো তুমি ধরে নাও তুমি চাকরিতে চান্স পাচ্ছ না। ওকে, এটা এতটাই একটা কঠিন শুনতে লাগলেও সত্যি কথা। মোবাইল ফ্লাইট মোডে দাও এবং অন্য ঘরে রেখে এসো। টাইমার ইউজ করো। টাইমার কিনতে পাওয়া যায় 300-400 টাকা কিছু দাম, খুবই মিনিমাম একটা দাম। অনলাইনে অর্ডার করো, টাইমার ব্যবহার করো, খুব দরকার। টাইমারের অ্যালার্ম ব্যবহার করো, খুব দরকার। আর যদি সেটাও কেনবার পয়সা না থাকে, আমাদের সিএসডিসিতে দেখা করে যাও, প্রসূন স্যারের সাথে কথা বলো, তোমাকে টাইমার কেনার ব্যবস্থা করে দেবে। ওকে, চলো নেক্সট। তোমার যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, আ শিডিউল অ্যান্ড এ রুটিন, রাদার এ ফ্লেক্সিবল রুটিন, যদি এটা না থাকে, তোমার যদি একটা প্ল্যান না থাকে, একটা শিডিউল না থাকে এবং একটা রুটিন না থাকে, তো তুমি ধরে নাও যে তুমি ফেল করছো, তুমি কোনো পরীক্ষায় পাস করতে পারছো না। ওকে, তার কারণ হচ্ছে একটা খুব কমন কথা আছে যে তুমি যদি কোনো প্ল্যান না করো বা যতক্ষণ না তুমি প্ল্যান করছো, ধরে নিতে হবে তুমি ফেল করার প্ল্যান করছো। ক্লিয়ার? সো তোমাকে একটা ফর এ লং পিরিয়ড লাইক 2 years তোমাকে একটা প্ল্যান করে রাখতে হবে যে আমি উইথ শিডিউল, যে আমি এই প্রথম 2 মাসে
সিলেবাস এবং কোশ্চেন পেপার, পুরনো কোশ্চেন পেপারগুলো দেখে নেব, খুব ভালো করে সিলেবাসটা স্টাডি করব। তারপরে 6 মাস বা 8 মাস আমি বেসিক বুকসগুলো, বেসিক টেক্সটগুলো কমপ্লিট করে ফেলবো, যার যেমন পছন্দ, এনসিইআরটি হোক বা জীবন মুখোপাধ্যায়। তারপরের 1.5 বছর আমি মেন যে টেক্সটটা সেইটা পড়বো, সেটা 2 বার বা 3 বার রিভিশন দেবো, লাইক লক্ষ্মীকান্ত স্পেকট্রাম বা নিতিন সিংহানিয়া, সঞ্জীব বর্মা, যেমন খুশি, যার যেটা পছন্দ। এবং 1.5 বছর বা 1 বছর 8 মাস কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এমসিকিউ বা তারপর আমি মক টেস্ট করা শুরু করব। এই যে একটা চক আউট, একটা স্কেচ, একটা খসড়া, ড্রাফট প্ল্যান, প্রিপারেশান তোমার ভিতর যদি না থাকে এবং তোমার তার জন্য যদি একটা রুটিন না থাকে, তুমি ঘুম থেকে উঠে ভাবলে আজ ইতিহাস পড়বো, কালকে কিছুক্ষণ পরে ভাবছো যে অনেকদিন ভূগোল পড়া হয়নি, বোধহয় 3 মাস পরে তুমি বুঝতে পারলে যে কারেন্ট অ্যাফেয়ার্স ছোঁয়া হয়নি, তোমার বেশ কয়েকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে হবে। এরকম যদি হ্যাপাজার্ড বিনা রুটিনে পড়ো তো তুমি ধরে নিও তুমি ফেল করছো। রুটিন তোমাকে বানাতেই হবে এবং একটা ফ্লেক্সিবল রুটিন বানাতে হবে, যেটা খুব বড় ভারী রুটিন না, একটা ভাঙা থামা রুটিন, যেটা টাইমের সাথে সাথে তোমাকে অ্যাডজাস্ট করবে এবং বাড়তে থাকবে। তোমার ধীরে ধীরে সময়ের সাথে তোমার অভ্যাসটা পড়ার প্রতি, রুটিনের প্রতি সেটা বাড়াবে, এরকম একটা ফ্লেক্সিবল রুটিন হবে। চলো, নেগেটিভ লিস্টের নাম্বার 6, স্টার্টেড মক টেস্ট ফ্রম মান্থ 1 আর ফ্রম ডে 1। কি হয়, এগুলো অনেক ইনস্টিটিউশন, বিশেষ করে বড় বড় ইনস্টিটিউশনগুলো মিসগাইড করে। এমনকি যারা সফল ব্যক্তিত্ব বা সফল পরীক্ষার্থী, তারা অনেক সময় সোজা কথায় বাংলায় মিথ্যে কথা বলা যায় নতুন বাচ্চাগুলোর জন্য। কি করে তারা বলে যে আমি প্রিপারেশনের প্রথম দিন থেকেই মক টেস্ট দেওয়া শুরু করেছিলাম। আরে প্রিপারেশনের প্রথম দিন থেকে মানে কি, তার আগে হয়তো 3টে অ্যাটেম্পটও হয়ে গেছে, ঠিক আছে, প্রিপারেশনটা শেষ 2 বছরটাকে ধরে দেখাচ্ছে, ওরকম হয় না। তুমি অবশ্যই কোশ্চেন পেপার দেখবে, তুমি অবশ্যই পুরনো কোশ্চেন পেপার দেখবে, পুরনো কোশ্চেন পেপার সলভ করবে এবং কোনো একটা পার্টিকুলার টপিক পড়লে তার উপরে এমসিকিউ করবে। সেটা তোমার একটা পরীক্ষার প্রস্তুতি বা সেটা তোমার একটা গুড প্রিপারেশন পিরিয়ড বা পার্ট, যে তুমি যেটা পড়লে সেটা পড়ে শুধু চলে গেলে না, বা সেটার উপর শুধু নোট বানিয়ে চলে গেলে না, সেটার উপরে এমসিকিউ করলে। বাট বিফোর ফিনিশিং ইউর বেসিক টেক্সট অর বিফোর কমপ্লিশন দ্য হোল অর অলমোস্ট অল সিলেবাস, তুমি যদি এমসিকিউতে বা মক টেস্টে চলে যাও, তাহলে কি হবে না, তুমি এমন কনফিডেন্সে ঘা পাবে যে তোমার দ্বিতীয়বার বসতে ভয় লাগবে। এটা হয়ে থাকে, অনেক স্টুডেন্টের সাথে হয়ে থাকে। হয়তো সেই প্রশ্নটা 4 মাস পরে পড়লে পেয়ে যেত, কিন্তু 4 মাস আগে পড়ায় সে হয়তো সিলেবাসটা বা সে হয়তো টপিকটা, সে হয়তো ওই 2টো চ্যাপ্টার কমপ্লিটই করেনি বা বাকি রয়েছে, সেখান থেকে 2টো প্রশ্ন চলে এসছে। সে ভাবছে যে এটা কোথা থেকে পারবো, এরকম প্রশ্ন নেমে পারবো কিভাবে, আমার পক্ষে কি সম্ভব এরকমটা করা, বাবারে বাবা কত কঠিন কোশ্চেন। আরে তুই আগে কমপ্লিট কর, দেখ যেটা পরের 2টো চ্যাপ্টারে রয়েছে, বুঝলে। সুতরাং তুমি যদি ডে 1 থেকে মান্থ 1 থেকে মক টেস্ট করা শুরু করো বা এরকম কোনো কোচিং সেন্টারের খপ্পরে পড়ে থাকো, তাহলে তুমি গেলে। সাবধান হও, বারবার বলছি যে তুমি বেসিক তোমার যে বইগুলো বা মেন যে বইগুলো সেগুলোকে ফিনিশ করো, সেগুলো সাবজেক্ট বা টপিকটুকু পড়তে তার উপরে এমসিকিউ প্র্যাকটিস করো, দ্যাটস অল, দ্যাটস ওকে। কিন্তু তার বেশি যদি হয়ে যায়, তুমি শুরু থেকেই যদি একেবারে ফুল ওই শেপে সাবজেক্টের উপরে, পুরো হিস্ট্রি, পুরো জিওগ্রাফির উপরে মক টেস্ট দেওয়া শুরু করো, তাহলে তুমি এমন কনফিডেন্সে ঘা পাবে যে তুমি ঠেলে উঠতে পারবে না, তুমি দাঁড়াতে পারবে না। সো বি অ্যাওয়্যার অফ দিস থিং, ওকে। 7 নাম্বার, লিভিং উইদাউট ডিসিপ্লিন। খুব বড় এবং বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে লিভিং উইদাউট ডিসিপ্লিন। তুমি ভাবছো যে চাকরি পাওয়ার পরে, বা তুমি জানো বা দেখেছো চাকরি পাওয়ার পরে একটা খুব সুন্দর জীবন কাটানো যায়। একটা বড় অফিসার, তার একটা ডেলি রুটিন থাকে, সে অফিস যায়,
একটা সময় থেকে সময় অফিস থেকে ফেরে তাহলে একটা মোটামুটি যদি সংসার তার দেখার ইচ্ছা থাকে, তুমি দেখো যে সংসার বা পরিবারের সাথে সময় দিচ্ছে। তো এই যে একটা জীবনের সুন্দর গতি বা একটা ছন্দময় ধারা, সেটা যদি তুমি এখন থেকে অ্যাডপ্ট না করো, তুমি তোমার যদি বাউন্ডুলেপনাটাকে দূর না করো, তোমার আজকে পিকনিক যাওয়ার ইচ্ছা হচ্ছে, কালকে খেলতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, পরশু দিন কোথাও বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে, তারপরের দিন ট্রেকিংয়ে চলে গেলে, তুমি পড়ছো, তুমি খুব চান লাগিয়ে পড়ছো, কিন্তু তোমার এই খাওয়ার ঠিক নেই, তোমার শোয়ার সময়ের ঠিক নেই, তোমার ঘুম কখন হবে, তুমি কোনো আজকের যখন খুশি শুলে, কালকে যখন খুশি শুলে, সারাদিন ঘুমিয়ে পেরিয়ে দিলে, ঠিক আছে, মেলা খেলা তোমার শেষ হচ্ছে না। এই রকম ইনডিসিপ্লিনড ওয়েতে তুমি কখনোই সাকসেস পাবে না। তুমি ধরেই নাও, লিখেই নাও যে তুমি সেই রেসিপিতে নাম লিখিয়েছো যাতে তোমার পক্ষে সাফল্য আসবে না। সুতরাং তোমার এখন থেকেই একটা ডিসিপ্লিনড সুন্দর জীবনযাপন করতে হবে। তুমি যখন খুশি ঘুম থেকে ওঠো, সেটা ভোর 5টা হতে পারে, সকাল 7টা হতে পারে, তা যায় আসে না কিছু, বাট সেটা যেন প্রতিদিনের জন্য হয়, যদি না কোনো বিশেষ অবস্থা তৈরি হয়, বিশেষ শরীর খারাপ জাতীয় কিছু। তোমার খাওয়ার সময়, তোমার স্নানের সময়, তোমার পড়তে বসার সময়, অর্থাৎ রুটিন মানে এরকম নয় যে শুধু সেটা পড়ার রুটিন, রুটিন তোমার জীবনেও যেন প্রযোজ্য থাকে। তুমি রুটিন বানাও এমন যে তাতে যেন তোমার সময় তোমার একটু বন্ধুদের জন্য বা পরিবারের জন্যও থাকে। তোমার যে ভালো লাগার বিষয়, তোমার যদি সিনেমা দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, তার জন্যও তুমি সপ্তাহে একটু সময় রাখো, তা রুটিনের মধ্যে থাক। কিন্তু সেটা যেন হ্যাপাজার্ড না হয়, সেটা যেন রুটিন বহির্ভূত না হয়, ইচ্ছা হলো মন চাইলো হয়ে গেল, তা যেন না হয়। তুমি এমন একটা সময় সপ্তাহে রাখো যে যা মনে হবে তাই করবো, তা সেই সময়টা কোনো রুটিন নেই, রুটিনহীন একটা টাইম রাখো, কিন্তু সেটাও মনে রাখবে রুটিনের মধ্যে। তোমার রুটিনই তোমাকে তোমাকে অ্যালাউ করবে একটা রুটিনলেস পিরিয়ড কাটাতে। যেমন স্কুলে আমাদের সময় একটা দিন ছিল কি, যেদিন যেমন খুশি পড়ে এসো, আমরা ভুল করে আনড্রেস বলতাম, ওকে, সেটা স্কুলই ব্যবস্থা করেছে, একদিন তোমার যা খুশি পড়ো। রুটিনে তুমি একটা রকম একটা বেলা সারা সপ্তাহের মধ্যে বা কয়েকটা ঘন্টা এমন রাখো যে তোমার যা ইচ্ছা তাই করবে, যেটা ইচ্ছা নয়। কিন্তু বাকি সময়গুলো তোমাকে জীবনভর তোমাকে এই রুটিনটা ফলো করতে হবে, অর্থাৎ ফুল জীবনভর মিন্স ফুল প্রিপারেশন পিরিয়ডটা বা স্টাডি ফেজটাতে এই অভ্যাস তোমাকে সেই দিনের অভ্যাসটাকে আকর্ষণ করবে এবং সেই দিনের অভ্যাসের জায়গাটায় পৌঁছে দিতে সাহায্য করবে। বুঝলে আমার কথা? বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি? রিড উইদাউট ব্রেক অ্যান্ড অল বুকস অল টাইম। এটা আমি আগেও বলেছি যে এটা একটা খুব এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টাডি এর উপর হয়েছিল যে একজন, ধরা যাক এটা টাইম, ওকে, আর এটা অ্যাটেনশন। তো তুমি যদি লাগাতার, তোমার সকালটা খালি, তুমি যদি লাগাতার 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়ো, তাহলে না তোমার অ্যাটেনশনটা, পড়ার প্রতি একাগ্রতাটা, মনোযোগটা এরকম কমতে থাকবে, বুঝলে? বাট তুমি যদি কেটে কেটে পড়ো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি না, একটা না, কখনোই তার বেশি না, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 ঘন্টা, বেস্ট হয় 1.5 ঘন্টা একটা সাবজেক্ট পড়লে। আবার যদি ওই সাবজেক্টটা পড়তে হয়, আবার 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টা একটা গ্যাপ দিয়ে একটা অন্য সাবজেক্টের অন্য পোর্শন পড়লে, এবার সেই জিনিসটা না, তোমাকে রোটেশন করতে হবে, ক্রপ রোটেশনের মতন, সায়েন্টিফিক বলে না ক্রপ রোটেশন, ঠিক তেমনি পড়াটাকে তোমার রোটেট করতে হবে। একটা সাবজেক্ট পড়লে ব্রেক দিলে অন্য সাবজেক্ট পড়লে, তাতে কি হবে, ব্রেক দেওয়ার ফলে তোমার অ্যাটেনশন লেভেলটা এরকমভাবে তৈরি থাকবে, তোমার অ্যাটেনশন লেভেলটা এইরকম হবে, কিছুটা নামবে, কমবে, কিন্তু অলমোস্ট সমান থাকবে, এরকম ড্রপ করবে না, বুঝতে পারলে? সুতরাং ব্রেক দিয়ে দিয়ে পড়তে হবে। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন সময় কি পড়বে। আমি ভ্যারাইয়াস জায়গায় এই কথাটা বলে থাকি, আমি আবার তোমাদেরকে বলবো
যে এরকম নয় যে সব সাবজেক্ট বুঝতে এবং ভেতরে ঢোকাতে একই রকম সময় এবং একই রকম কি বলা যায় ফোকাস লাগে, একই রকম কনসেন্ট্রেশন লাগে, এরকমটা নয়। কিছু সাবজেক্ট যেগুলো তুমি অলরেডি জানো সেগুলো পড়লে, বা যেগুলো গ্র্যাজুয়েশনে পড়েছো যেগুলো পড়তে তোমার একটু ইজি লাগে। কিছু সাবজেক্ট তোমার একেবারে ডিসিপ্লিনের বাইরে, তুমি আগে পড়োনি বা নতুন করে পড়তে হচ্ছে, বা তোমার আগে ভয় লাগতো, লাইক একটা আর্টসের ছেলের ক্ষেত্রে অঙ্ক, বা একটা সায়েন্সের ছেলের ক্ষেত্রে হিস্ট্রি বা পলিটি, ঠিক আছে, বা একটা কমার্সের ছেলের ক্ষেত্রে ধরা যাক ইংরাজি। তো এরকম সাবজেক্টের জন্যে মানে অর্থাৎ সাবজেক্টগুলোর ভাগ করলে একটা পোর্শন থাকে যেটা তোমার কঠিন লাগে, ভালো লাগে না, আর একটা পোর্শন থাকে তোমার গ্রিপের মধ্যে, তোমার একটু ইজি গোয়িং হয়। তো তোমার এইরকম যে দুটো ভাগ রয়েছে, এই দুটো ভাগ কোন সময় পড়বে এটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি কি হয়, জেনারেলি যেটা পড়তে কষ্ট হয়, যেটা বুঝতে কষ্ট হয়, যেটা বোঝবার জন্য অনেক বেশি ধৈর্য এবং সময়ের দরকার হয়, সেটা ঘুম থেকে উঠে পড়বে। ফাঁকা মাথা, ভেতরের ঘুমানোর সময় মস্তিষ্ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজে বাজে জিনিসগুলোকে ওসব দূর করে ফেলেছে, মুছে ফেলেছে, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে ওই কঠিন জিনিসগুলো বুঝতে কষ্ট হয় এই জিনিসগুলো পড়ো। আর যখন 2-3 ঘন্টা পেরিয়ে যাবে বা ঘুমোতে যাওয়ার আগে বা দিনের বাকি সময়, তখন তুমি যেগুলো রিভিশন দিলে চলবে, যেগুলো রিপিট করছো, কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয়, যেগুলোর মধ্যে খুব বেশি বুদ্ধি লাগাতে হয় না, ঠিক আছে, বা তোমার পড়া সাবজেক্ট বা তোমার ভালো লাগার সাবজেক্টগুলো পড়ো। সুতরাং তুমি যদি কোনো রকম ব্রেক না দাও পড়ায়, এবং সব বই বা সব সাবজেক্ট যে কোনো সময় পড়ো বলে ভেবে থাকো, তাহলে তুমি গেলে, তাহলে তুমি এর মধ্যে নেই। ওকে, উইদাউট ড্রিম অর উইদাউট সেলফ কনস্ট্রাকশন, এটা বোধহয় একদম গোড়ার কথা, সাফল্যের গোড়ার কথা। যে তুমি ঘুম, অনেক সেই কোন বড় পণ্ডিত বলেছিল যে ঘুম এইটা নয় যা তুমি রাত্রে শুয়ে দেখো, ঘুম সেইটা যা তুমি দিনের বেলা চেয়ে চেয়ে কল্পনা করো। ওকে, তো তুমি যতক্ষণ না তোমার সাফল্য বা তোমার যেটাকে টার্গেট, যেটা উদ্দেশ্য, যা তুমি হতে চাও, সেটাকে কল্পনা করছো, ততক্ষণ তুমি সেটা হতে পারবে না। তুমি ইম্যাজিন করো যে তুমি একজন বড় সিভিল সার্ভেন্ট হয়ে গেছো, তুমি বিদেশে গেছো, আমাদের আজকের যিনি ফরেন সেক্রেটারি বা ফরেন মিনিস্টার, তার মতন কোনো ইন্টারন্যাশনাল ফোরাম, ইউনাইটেড নেশনে গিয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো মঞ্চে গিয়ে তুমি বক্তৃতা দিচ্ছ, বা তুমি কোনো IAS হয়ে গেছো, সেখানটায় অনেক বড় বড় সিদ্ধান্ত তোমার জন্য পেন্ডিং রয়েছে, তুমি অফিসে ঢুকছো। তুমি IPS হয়ে গেছো, সেখানটা একটা বিশাল রায়ট, বিশাল ক্যাওস চলছে, সেটা তুমি লোকে সামলাতে পারছে না, পুলিশ গিয়ে সেটাকে ম্যানেজ করতে পারছে না, তুমি যাচ্ছ, সকলে তোমার অপেক্ষায় রয়েছে, তুমি গেলে কি ডিসিশন নেবে, তুমি শান্ত মাথায় কি বুদ্ধি দেবে যার উপরে সিচুয়েশনটা ম্যানেজ হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়। এইটা তোমাকে ভাবতে হবে যে তুমি এই অফিসার হয়ে গেছো। তুমি ভাবছো তুমি ইন্টারভিউ দিচ্ছ, তাতে কি কি প্রশ্ন করছে। তুমি যদি গাঁতিয়ে কেবল প্রিলির জন্য পড়ে যাচ্ছ, কোশ্চেন উত্তর করে যাচ্ছ, হবে না। তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে তোমার যে লক্ষ্য, যে গোল, যে এম, সেটাকে থ্রু ইমাজিনেশান, এবং থ্রু ইমাজিনেশান সেটাকে তোমার অ্যাট্রাক্ট করতে করতে, পুল করতে করতে, আকর্ষণ করতে করতে রিয়েলিটিটাকেও তুমি আকর্ষণ করবে, এবং রিয়েলিটিটা ইমাজিনেশান থেকে রিয়েলিটি ফর্ম হবে। দিস ইজ দ্য রিয়েল থিং। ওম শান্তি ওমে শাহরুখ খান একই কথা বলে গেছে, শুধু আমি একা না। ওকে চলো, বাট ইটস ট্রু, ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট, ইউ হ্যাভ টু ইম্যাজিন দ্য থিং দ্যাট ইউ ওয়ান্ট টু বি। তুমি যা হতে চাইছো, তুমি যেটা পেতে চাইছো, সেটা তোমাকে কল্পনা করতে হবে যে তুমি কল্পনায় সেটা পেয়েছো, কল্পনায় সেটা ঘটছে, বিশ্বাসের সাথে, সত্যের সাথে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ এ প্ল্যান বি। তোমার যদি কোনো প্ল্যান বি থাকে, তুমি তাহলে আর সাফল্য পাচ্ছ না। প্ল্যান বি মানে তুমি কি হতে চাইছো, কিছু একটা চাকরি পেতে চাইছো, তার সাথে তুমি ভাবছো কি যে আমি একটা দোকান খুলবো, তার সাথে ভাবছো যে আমি একটা রেস্টুরেন্ট খুলবো, আমি একটা এরকম বিজনেস খুব ভালো পারি, আমি একটা স্টার্ট আপ তৈরি করবো, আমি কম্পিউটারে কিছু একটা ডিজাইন তৈরি করব। এরকম তোমার কাছে অনেক প্ল্যান রয়েছে, ছোট 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 ছোট। তুমি সেই প্ল্যানগুলো যদি বা হবে,
সরকারি চাকরির পরীক্ষা তুমি পাস করতে পারবে না, তুমি সেসব এলিমিনেট করে দাও। তুমি যদি সত্যি সরকারি চাকরি পেতে চাও, তুমি যদি সিভিল সার্ভেন্ট হতে চাও, তাহলে তুমি ওই প্ল্যান বি জীবন থেকে দূর করে ফেলো, যে তোমার আর কিচ্ছু হওয়ার নেই, তোমার কিচ্ছু পাওয়ার নেই, তোমার এটাই পেতে হবে, তোমার এইটাই একমাত্র জিনিস যা তোমার হাতে আছে। ওকে, স্বপ্ন এবং সাধনার মধ্যে এটাই তফাৎ। তুমি হয়তো ধরা যাক তুমি কোনো ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নই থেমে যাবে যদি না তুমি সেটাকে, সে কখনোই আসবে না যদি না তুমি সেটাকে সাধনায় রূপান্তরিত করো। তোমাকে সাধনায় রূপান্তরিত করবার জন্য তোমার বাকি জিনিসগুলো জীবন থেকে তাড়িয়ে দিতে হবে। সো ইউ হ্যাভ টু এলিমিনেট দ্য প্ল্যান বি। সে প্ল্যান বি যত পসিবিলিটিস পূর্ণ হোক না কেন, যত প্রতিশ্রুতিময় হোক না কেন। ওকে, সো আজকে আমি তোমাদেরকে 10টা রেসিপি দিলাম। তুমি ফাইন্ড আউট করো যে তুমি এই রেসিপির মধ্যে কোথায় রয়েছো, এই রেসিপি তোমার জীবনেও লাগু হচ্ছে কিনা। বাট একবার তুমি লিখে নিতে পারো যে যদি এই রেসিপি তোমার লাগু হয়, সুতরাং তুমি সেখানটা থামো, তুমি আরেকবার ভাবো যে এই ভিডিওটা সম্বন্ধে, এবং তুমি ভাবো যে তুমি সত্যি কি চাইছো। তবে এইটুকু নিশ্চিত, তুমি যদি রেসিপির মধ্যে পড়ো তাহলে তুমি আর অন্য কিছু করতে পারবে না, অন্তত যদি সেটা সরকারি চাকরির একটা পরীক্ষা হয়ে থাকে বা স্বপ্ন হয়ে থাকে। ভিডিওটা যতটা সম্ভব তোমার পরিচিতদের মধ্যে পাঠিও, অন্তত তাদেরকে পাঠিও যাদের এই স্বপ্ন এবং আশাই ভরসা, যাদের টাকা পয়সা নেই, যাদের বাড়ির বড় সমর্থন নেই, যাদের খুব বড় শহরে জন্ম বা বাসস্থান নয়, অন্তত তাদেরকে পাঠিও। এইটুকু অনুরোধ আমার তোমাদের রইল। তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল, নববর্ষের শুভেচ্ছা রইল।